নমস্কার, TV9 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে। এই গত 2 বছরে করোনা আমাদের থেকে অনেক কিছুই কেড়ে নিয়েছে। বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে থেকে কেড়েছে শিক্ষা। এই যখন পরিস্থিতি, তার মধ্যেই আমরা দেখছি যে স্কুল খুলেছে, তবে শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এবং পাশাপাশি কলেজে যারা পড়েন তাদের জন্য। কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা তারা এখনো পর্যন্ত স্কুলে যেতে পারছে না। ঠিক এই সময় আবারও নতুন করে কোথাও করোনার যে আশঙ্কা সেটা আমাদের সামনে উঠে এসেছে। কিন্তু যে ক্ষতি আমাদের হয়ে গিয়েছে সেই ক্ষতিকে কিভাবে আমরা সামলাতে পারি, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা সেখানে দাঁড়িয়ে যে সিদ্ধান্তগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেখানেও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে আমরা একটা সমাধানের পথ কি আজ আলোচনা করতে পারি না? কারণ এই যে প্রজন্ম যারা এই 2 বছরে শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে, তাদের শিক্ষা জীবনের বেশ কিছু মুহূর্ত থেকে বঞ্চিত হয়েছে, সেগুলো আমরা ফেরোতে পারি না। কিন্তু যে ক্ষতি তাদের হয়েছে সেই ক্ষতি কি আগামী দিনে কোথাও কি তাদের অনেক বড় লোকসানের জায়গায় নিয়ে যেতে পারে? সেগুলোকে সামলানোর উপায় বা কী, তা নিয়ে আজকে আমাদের হোয়াট বেঙ্গল থিংস টুডের এই আলোচনা। কিন্তু শুরুতেই যদি আপনাদের একটুখানি আলোচনায় একটা বিষয় তুলে ধরি, যে এই 2 বছরে আমরা সবচেয়ে বেশি যেটা দেখেছি তা হলো ড্রপ আউট, অর্থাৎ বহু ছেলে মেয়ে যারা পড়াশুনো ছেড়ে দিয়েছে, প্রায় স্কুলে তারা আসছে না। অর্থাৎ এই যে নতুন স্কুল শুরু হয়েছে সেখানে বহু ছেলে মেয়ে আসছে না। তাদের মধ্যে বেশিরভাগই গরিব পরিবারের ছেলেমেয়েরা। এবং সেই পরিসংখ্যা যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই গরিব পরিবারের ছেলে মেয়ে এবং তাদের মধ্যে বেশিরভাগই ছাত্রী যাদের বিয়ে হয়ে গিয়েছে। বহু ছেলে মেয়ে আছে যারা কিনা পড়াশুনো ছেড়ে চলে গিয়েছে অন্য রাজ্যে, বা তারা ইতিমধ্যেই কাজে যোগ দিয়েছে। এই যখন পরিস্থিতি, সেখানে 2020 মার্চ থেকে জুন বাংলায় 500-রও বেশি বাল্যবিবাহ হয়েছে। রাজ্যে বাল্যবিবাহে এগিয়ে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা ও পূর্ব বর্ধমান। 16ই এপ্রিল থেকে 15ই জুনের মধ্যে দক্ষিণ 24 পরগনায় 66টি বাল্যবিবাহ ঠেকানো হয়েছে। 16ই এপ্রিল থেকে 15ই জুনের মধ্যে উত্তর 24 পরগনায় 63টি নাবালিকা বিবাহ বন্ধ করা হয়েছে। এক আধা সরকারি সংস্থার যে সূত্র আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা এই বিষয়ে একটুখানি শুনবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কি বলছেন এই বিষয়ে। কিছুটা ড্রপ আউট হয়েছে, কারণ যেহেতু 18 মাস 19 মাস বা 20 মাসের কাছাকাছি স্কুল বন্ধ, সবাই বিভিন্ন অন্যান্য পেশার সাথে যুক্ত হয়ে গেছে। অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে অ্যাটেন্ডেন্সে একটু সমস্যা রয়েছে। তো সেটা আমরা প্রত্যেকটা জায়গায়, গ্রামে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে আমরা প্রচার চালাচ্ছি, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছি। শনিবার আমরা গার্জিয়ানদের সাথে মিট পর্যন্ত করছি, যাতে এই ছাত্রছাত্রীদের মধ্যে এবং পরিবারের মধ্যে যারা ছাত্রছাত্রীদের গার্জিয়ান তাদের মধ্যেও যাতে এই ধারণাটা দেওয়া যায়। একটা বিষয় যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, এমন বহু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের প্রধান শিক্ষক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি, আপনাকে স্বাগত। TV9 বাংলায় রয়েছেন শিক্ষাবিদ দেবাশিস সরকার, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন প্রতীচী ট্রাস্টের গবেষক সাবির আহমেদ, আপনাকে স্বাগত। রয়েছেন ডক্টর পাপড়ি চ্যাটার্জি, শিক্ষিকাও, আপনাকে স্বাগত। আমি এই আলোচনা যখন শুরু করব, শুরুতেই আপনাদের যে ছবিটা তুলে ধরলাম, আমি একটুখানি সাবিরবাবু আপনার কাছেই আসি, যে এই যে ছবিটা এখনো পর্যন্ত ড্রপ আউট যদি আমরা দেখি, দরিদ্র ছাত্রী, ST SC OBC এই ক্ষেত্রে সংখ্যাটা অনেক বেশি। আমরা যদি দেখি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি ড্রপ আউট। ছবিটা একটুখানি প্লিজ একটু তুলে ধরবেন যে কি ছবি এই মুহূর্তে রাজ্যের। একদমই, আপনি যে প্রাথমিক কথাগুলো বললেন তা থেকে খুবই পরিষ্কার এটা যে, আর তাছাড়া এটা যে একেবারে অজানা ছিল তা নয়, যে 2 বছর অনেকগুলো কারণে আমরা যে আর্থিক সংকটের মধ্যে দিয়ে গেছি, সেখান থেকে একটা জায়গা তৈরি হয়েছে মেয়েদের বিয়ে দেওয়া এবং পড়ার যে অভ্যাস, যে পরিকাঠামোগত ব্যবস্থা ছিল, সেখান থেকে আমরা দেখলাম যে স্কুল ছুট বেড়েছে। তার পরিসংখ্যান স্কুল খোলার পরে বোঝা গেল যে কত শতাংশ আসছে। আমরা জানি যে খানিকটা ছেলেদের যে ড্রপ আউট, আপনি যে জেলাগুলোর কথা বলছিলেন সেখানে কিন্তু আগে থেকেও কিছুটা ছেলেদের ড্রপ আউট ছিল। এইবারে এই পরিবারগুলো ভীষণভাবে একটা আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাওয়ার কারণে এইবারে এই ধাক্কাটা আরও বড় করে দেখা গেল, যে স্কুল ছুটি হচ্ছে তারা, আর তার সঙ্গে যুক্ত হয়েছে একটা অনভ্যাস, তারা পড়াশোনার সঙ্গে কিন্তু দীর্ঘদিন বিচ্যুত ছিল। এক্ষেত্রে আমাদের যে প্রস্তুতির দরকার ছিল, যে স্কুল ছুট হবার এই আশঙ্কা কিন্তু আমরা বারে বারেই বলে আসছি,
দুটো কারণ, একদিকে হচ্ছে যে আর্থিক কারণে তাদেরকে কাজে যোগ দিতে হচ্ছে, পরিবারের অন্য কাজে যোগ দিতে হচ্ছে। আর মেয়েদের ক্ষেত্রে বিয়ে দিয়ে দেবার, চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যেই তথ্য আপনি জাতীয় নমুনা সমীক্ষা অর্থাৎ 5 থেকে দেখা যাচ্ছে যে গত 5 বছরে যে শতাংশ চাইল্ড ম্যারেজ হয়েছিল অথবা বাল্যবিবাহ হয়েছিল এক বিন্দুও কমেনি, বরঞ্চ এখন খানিকটা বেড়েছে। এই সময়ে পরিবারের বোঝা কমাতে, ঘরে বসে থাকলে এরপরে কি হবে, এরকমভাবে নানা রকম সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে মেয়েদের কিন্তু বিয়ে দেবার প্রবণতা বেড়েছে। এক্ষেত্রে আমাদের একটা প্রস্তুতির দরকার ছিল, আমরা সেটা খানিকটা করতে পারিনি। কেননা যদিও আমরা জানি যে করোনার যে প্রকোপ সেটা পশ্চিমবাংলা বা সারা দেশের ক্ষেত্রে শহর অঞ্চলে ছিল, কিন্তু গ্রাম অঞ্চলে এতটা প্রকোপ না থাকলেও তারা কিন্তু শিক্ষকদের সাথে খুব একটা মাঝে মধ্যে মিড ডে মিলের সঙ্গে যোগাযোগ ছাড়া যোগাযোগ হয়নি। আর আপনারা ইতিমধ্যেই সমস্ত সংবাদ মাধ্যম নানান আলোচনায় উঠে এসেছে যে ডিজিটাল বৈষম্যের কী রূপ। সুতরাং ডিজিটাল মাধ্যমে কোনো পড়াশোনা হয়নি। আমরা যেটুকুন পড়াশোনা করার সুযোগ এখন হচ্ছে, এই সুযোগটা কিন্তু গ্রাম স্তরে এই ডিজিটাল বৈষম্যের কারণে হয়নি। তার ফলে ছাত্র, শিক্ষক, বিদ্যালয় তার সঙ্গে ছাত্রছাত্রীদের একটা সম্পর্ক দীর্ঘদিন অফ ছিল। আমরা আগে মিসিং চিলড্রেন বলতাম, এখন মিসিং স্কুল কয়েক বছর, 2 বছর ধরে স্কুল ইজ মিসিং, কেননা স্কুলের অস্তিত্ব আমরা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদেরকে আরও একটু ইনোভেটিভ বা সেই জায়গাগুলো আমরা খোঁজার চেষ্টা করবো আজকে সাবির বাবু। আমি এখানে চন্দ্রবাবু আপনার কাছে জানতে চাইবো যে এক্ষেত্রে শিক্ষকরা অনেক চেষ্টা করছেন, স্কুল খোলার পর আমরা দেখেছি, আমরাই সেই রিপোর্ট সামনে এনেছি, আমরা সেই ছবি বারবার দেখিয়েছি যে শিক্ষকরা বাড়ি বাড়ি যাচ্ছেন, ছেলেমেয়েদের বোঝাচ্ছেন যে স্কুলে আয়, পড়াশোনা করতে হবে, মানুষ হতে গেলে পড়াশোনা করা ভীষণ দরকার। কিন্তু কোথাও একটা এই যে আলোচনা শুরুতেই বোঝা যাচ্ছে যে মিড ডে মিল একটা বড় পার্ট, সেখানে ছেলেমেয়েরা মিড ডে মিলের জন্য স্কুলে আসে এবং স্কুল তো বন্ধ, আর পড়াশোনা করে কি হবে, এই মানসিকতাও তৈরি হয়েছে। সেখানে এই আপনাদের শিক্ষকদের ভূমিকাটা ক্ষেত্রে কতটা, মানে আপনারা এই বিষয়টা কিভাবে দেখেন? আমরা গত প্রায় 1.5 বছর, মানে গত মার্চ থেকে যে করোনাজনিত লকডাউন চলতে শুরু করলো 23শে মার্চ থেকে, তখন থেকে ডে 1 থেকে আমরা বলছিলাম একটা সুপরিকল্পিত পরিকল্পনা ভীষণ রকমের জরুরি। কারণ শিক্ষা ব্যবস্থা সেটা দরকার। এটা একটা কন্টিনিউয়াস ফ্লো। হঠাৎ করে আপনি কিছু করতে পারবেন না, আবার হঠাৎ করে বন্ধ করে দিয়ে যে অবস্থাটাকে আপনার তৈরি করলেন, মানে শিক্ষা দপ্তর, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তিনি স্বীকার করেছেন ড্রপটা, এটা তাকে থ্যাঙ্কস জানাতে হয়। এই প্রকৃত সত্য কথাটাকে তুলে ধরেছেন, স্বীকার করে নিয়েছেন। কারণ আমরা দেখছি যেটা ফিল্ডে গিয়ে এই সমস্যাটা, আমরা শিক্ষক শিক্ষিকারা, প্রধান শিক্ষক শিক্ষিকারা একদিনও বিশ্বাস করুন এই মিড ডে মিল দেওয়া থেকে সরকারের যে 17-18টা প্রজেক্ট, সবুজ সাথী ইত্যাদি নানান প্রজেক্টে যখন আমরা মুখোমুখি হয়েছি অভিভাবক ও অভিভাবিকাগণের, যখন কিনা প্রথম 3-4 মাস তো সরকারি দপ্তরই খোলেন, সমস্তটাই ওয়ার্ক ফ্রম হোম হয়েছে, তখন কিন্তু আমরা ফিল্ডে গিয়ে মিড ডে মিল দেওয়া, ফিল্ডে গিয়ে অন্যান্য যে কাজগুলোকে করতে হয়েছে, আমাদের কন্যাশ্রী ডেটা আপলোডিং করতে হয়েছে, আমাদের প্রি ম্যাট্রিক। আমাদের সঙ্গে একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমি অবশ্যই আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আমি একটুখানি ডক্টর চ্যাটার্জি আপনার কাছে জানতে চাইবো যে এই যে সাইকোলজিক্যাল পার্টটা, বিশেষ করে অভিভাবকরা তো এখানে সবচেয়ে বড় দায়িত্ব পালন করেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রান্তিক যেসব এলাকার মানুষজন, তাদের কাছে হয়তো সেই মানসিকতাটা, পড়াশুনোর আর প্রয়োজনীয়তা তারা হারিয়ে ফেলেছেন ছেলেমেয়েদের করানোর। কি মনে হয় আপনার? এখানে আমার যেটা মনে হয় যে পড়াশোনা, এই যে একটা চরম বিপর্যয় শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষার ওপর নেমে এসেছে, শিক্ষার্থীদের ওপর যে বিগত 1.5 বছর ধরে, 2 বছর ধরে আমরা যে চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেখানে একটা বড় ডিফারেন্স আছে রুরাল আর আরবান স্কুলগুলোর মধ্যে। কিন্তু কারণ আরবান স্কুলগুলোতে আমরা কিন্তু বিশেষভাবে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং অনলাইন ক্লাসের মধ্যে দিয়ে আমরা মোটামুটি স্কুলগুলো ছাত্রীদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। কিন্তু রুরাল এলাকায় কিন্তু সেই স্কোপটা হয়নি, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদের সেই স্মার্টফোন থাকলেও ইন্টারনেটের পর্যাপ্ত সুবিধা এবং বাকি সুবিধাগুলো নেই। সেই জন্যে এই ডিফারেন্সটা আছে। তাই প্রান্তিক দিকে অত্যন্ত অসুবিধা হয়েছে, দীর্ঘদিন ধরে একেবারে নেই হয়ে গেছে স্কুলের অস্তিত্ব। মানে সেটা কি তাদেরকে আবার নতুন করে বুঝিয়ে ফিরিয়ে আনা সম্ভব বলে আপনার মনে হয়? মানে সাইকোলজিক্যাল গ্রাউন্ডটাই জানতে চাইছি। না, সব
সবটা হয়তো সম্ভব এই মুহূর্তে নয়, আবার পরবর্তী যত ছাত্রছাত্রীরা আসবে সেভাবে পূর্ণ হতে পারে, কারণ বহু ক্ষেত্রে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের, এবং ছেলেদেরও হচ্ছে, যে একদম হচ্ছে না তা নয়, 17-18 বছর 16-17 বছরের কিশোরদেরও বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এবং মানে প্রান্তিক এলাকাগুলোতে শিক্ষার যে প্রয়োজনীয়তা, মিড ডে মিল এবং অন্যান্য বিষয়গুলোর ওপর মাধ্যমে আমরা টেনে আনবার চেষ্টা করি ছাত্রছাত্রীদের, সবটাই তো শিক্ষার প্রয়োজনীয়তা ওরা বুঝে পাঠায় না, যাদের বিশেষত যেখানে ফার্স্ট জেনারেশন লার্নিং হয়, তো সেক্ষেত্রে ওদের একটা বড় গ্যাপ তৈরি হয়ে গেছে, যেটা সরকারিভাবে বহু উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আশা করি ভবিষ্যতে সেই গ্যাপগুলো পূর্ণ হয়ে যাবে এবং আমরা আগামী দিনগুলো অনেক আগের মতো করে না হলেও কিছুটা মানে আমরা ওভারকাম করতে পারবো, কিন্তু বড় গ্যাপ একটা তৈরি হয়ে গেছে, এটার পূরণ করা হ্যাঁ, এটা পূর্ণ করা যথেষ্ট মানে আয়াস সাধ্য, অনায়াসে হবে না। ঠিকই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা স্কুলটা আপাতত খুলতে পেরেছি, একটা নবম থেকে দ্বাদশ পর্যন্ত, কিন্তু এই স্কুল কবে খুলেছে? 16ই নভেম্বর। আর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলছে যে 31শে ডিসেম্বরের মধ্যে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা নিতে হবে, টেস্টের রেজাল্ট রাখতে হবে স্কুলগুলিকে, প্রয়োজনে নম্বর চাইতে পারে শিক্ষা সংসদ, করোনার জেরে পরীক্ষা না হলে টেস্টের নম্বরই মূল্যায়ন, এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবং একই রাস্তায় হেঁটে 13 থেকে 24শে ডিসেম্বরের মধ্যে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। অর্থাৎ এখানে একটা সমস্যা এসে দাঁড়িয়েছে, ছাত্রছাত্রীরা বলছে যে কি করে এত কম সময়ের মধ্যে আমরা পরীক্ষা দিতে পারবো, কারণ এখনও তো সিলেবাসই শেষ হয়নি। অনেকেই বলছেন যে তাদের সন্তানরা মাত্র 7-8 দিন হয়তো ক্লাস করেছে, কারণ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই একসঙ্গে ক্লাস হচ্ছে না, ভাগাভাগি করে ক্লাস নেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই তারা পড়াশুনোর সেই সুযোগটাই পাননি, অর্থাৎ সিলেবাস শেষ করাই যায়নি। আমি একটুখানি এই বিষয় নিয়ে আসবো দেবাশিসদার কাছে। দেবাশিসদা, এইটা হচ্ছে বর্তমানে একটা সমস্যা, স্কুল খোলার পরপরই পরীক্ষা এই মুহূর্তে নিতেই হবে। বহু সংগঠন, ছাত্রছাত্রী তারা বলছে যে না, আমরা পরীক্ষা এই মুহূর্তে দিতে পারবো না, আন্দোলন শুরু হয়ে গিয়েছে, প্রধান শিক্ষকের ঘরের সামনে গিয়ে ধর্ণা শুরু হয়ে গিয়েছে। আপনি এই সমস্যাটা কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে এটা কিন্তু একটা আন্তর্জাতিক সমস্যাটা মাথায় রাখতে হবে, এটা কোনো একটা রাজ্য বা কোনো একটা দেশের বিষয় নয়। কোনো যে বিষয়গুলো, যে ইস্যুগুলো তোমরা তুলছো, আলোচনা করছো, এই বিষয়গুলো পৃথিবীর প্রতিটি দেশের ক্ষেত্রে কিন্তু ফেলে আলোচনা করতে গেলে একই ধরনের অবজারভেশন আসবে, শুধুমাত্র মাত্রার রকম ফের হবে। মাত্রার রকম ফের হবে কি কারণে? মাত্রার রকম ফের হবে, তার প্রধান কারণ হচ্ছে যে প্রত্যেকটা দেশের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার ক্ষেত্রে সরকার এই পরিস্থিতি মোকাবিলা করবার ক্ষেত্রে তার দেশে যে মোট জনসংখ্যা রয়েছে, তার যে উন্নয়নের যে মাত্রা সেখানে দাঁড়িয়ে রয়েছে, সৎভাবে তার কী কী পরিকল্পনাকে সে প্রয়োগ করছে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য, তার জায়গায় পারা হবে। কিন্তু ফিচারগুলো আইডেন্টিক্যাল। আমি যদি দেশের মধ্যে আলোচনা সীমাবদ্ধ করে আজকের আলোচনাকে লিঙ্ক করি, তাহলে সেখানে দেখা যাবে যে সারা দেশেই আমরা গত 20 মাস ধরে যেটা লক্ষ্য করছি, ক্লাস 10, ক্লাস 12 এবং ইউনিভার্সিটি, সে ইউজি হোক আর পিজি হোক, তাদের মূল তারাটা সামগ্রিকভাবে ছিল যে কোনো রকম বছরকে নষ্ট না করে কেমন করে ছেলে মেয়েদের হাতে একটা করে মার্কশিট তুলে দেওয়া যায়। অর্থাৎ ক্লাস 10 যে সমস্ত বোর্ড রয়েছে তারা একটা মাধ্যমিকের মার্কশিট দেবে, 12 দেবে এবং ডিগ্রি কোর্সে দেবে ইউজিসি এআইসিটি নির্দেশিকা অনুসারে। এবং সেখানে দেখা গেল যেটা সবাই শিখলো একটু একটু করে, যে তাহলে কোনো রকমভাবে আমার হাতে কিছু নাম্বার তৈরি করে রাখতে হবে, যাকে তার উপর ভিত্তি করে, কারণ সুপ্রিম কোর্টের রায়ের সময় সেই বিষয়গুলো সামনে এসছে, তার উপর ভিত্তি করে একটা মার্কশিটকে তৈরি করা যায়। যদি কোনো কারণে পরীক্ষা না হওয়ার মতন পরিস্থিতি হয়, তাহলে পুরনো পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে একটা মার্কশিট তৈরি। কিন্তু দেবাশিসদা, এখানে একটা বিষয় আমি একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করলাম, সরি, যে ধরুন আজকে যে এই যে পরীক্ষা, আগামী যদি ওমিক্রন এমন একটা জায়গায় পৌঁছয় যেখানে আর পরীক্ষা না নেওয়া সম্ভব হয়, এটাই তার সেক্ষেত্রে নির্ণায়ক হবে। তো ছেলেমেয়েরা তো এখন সেক্ষেত্রে সুযোগই পাননি পড়াশোনা করার, সিলেবাসই শেষ হয়নি, তো এটা কি একটুখানি তাদের পক্ষে চাপ নয়? কুণাল, একদম খুব সঠিক প্রশ্ন তুলেছ। তার কারণ হচ্ছে যে এটা একেবারে ছাত্রছাত্রীর ক্ষেত্রে চাপ, কতটা সিলেবাস পড়িয়েছে, আজকে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সারা দেশ, আমি বিশ্ব ছেড়ে দিচ্ছি, পশ্চিমবঙ্গ সব এক জায়গায়, তাদের পক্ষে এখন এই সিস্টেম, তাদের পক্ষে মানে সিস্টেমের পক্ষে, এডুকেশন সিস্টেমের পক্ষে, ভারতবর্ষের এডুকেশন সিস্টেমের পক্ষে তার যে মানমাত্রা, সেই জায়গায় দাঁড়িয়ে
কখনো কোনো অবস্থায় পেছনে 20 মাসের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটাকে পরিষ্কার বুঝতে হবে, সেই ক্ষয়ক্ষতিকে পূরণ করা সম্ভব নয়, কখনো সম্ভব না। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকেই চেষ্টা করছে এই সময় দাঁড়িয়ে যে অ্যাডহক পদ্ধতিতে কোনো রকমে একটা বছরকে রক্ষা করে একটা করে মার্কশিট তৈরি করা যায়। পড়াশুনোর যে সম্পূর্ণ মাত্রা সেটা কোনো অবস্থাতেই এই পরিস্থিতিতে সম্ভব নয় সৎভাবে আলোচনা করলে। আংশিক, একেবারে আংশিক এই জায়গায় দাঁড়িয়ে ব্যবস্থাপনাকে চালানো হচ্ছে। ছাত্রছাত্রীদের যদি আমরা যদি একটু লক্ষ্য করি, কলেজ স্তরে যে ছেলেমেয়েরা রয়েছে, এটা আবার স্টেট ফিচার নয়, ন্যাশনাল ফিচার। কলেজ স্তরে যে ছেলেমেয়েরা রয়েছে এই মুহূর্তে সারা দেশে যে সেমিস্টার চলছে, সেমিস্টার 1, 3, 5, এই ছেলেমেয়েরা যে একটা ট্রানজিশনে রয়েছে। ট্রানজিশন কেন না, এই 1, 3, 5 এর মধ্যে একদম লকডাউন সিচুয়েশন থেকে গ্র্যাজুয়ালি আনলক হচ্ছে। ওরা এখন প্রত্যেকেই একটা মাত্র প্রশ্ন নিয়ে চলছে, কুণাল বলতে খুব খারাপ লাগলো, এটা বাস্তব, সেটা হচ্ছে যে ওরা কিন্তু সিলেবাস কতটা ঠিকঠাক মতন পড়িয়ে না ঠিকই দেবাশিস দা, আমার এটাই প্রশ্ন থাকবে, আমাকে একটু বিরতিতে যেতে হবে, যে এটা আপনার থেকে জানার রয়েছে যে কোথাও শিক্ষার মানোন্নয়নের জায়গাটা মাথায় রাখাটা কি খুব ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে, নাকি পরীক্ষা নিতেই হবে কিন্তু ছেলেমেয়েরা পরীক্ষা যদি দেয়ও তাহলে তো সেটা মানোন্নয়ন তো হচ্ছে না, যেন তেন প্রকারণে তারা পরীক্ষা দেবে এবং সেক্ষেত্রে তাদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। এত 2 বছরের চাপ নেওয়ার পর নতুন করে চাপ নয় কি, আমরা সমাধানের কোথাও একটা পথ আপনাদের মতন মানুষদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে আপনারাই ভালো বুঝতে পারবেন, এটা বলতে পারবেন। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, এবং যে বিষয়টি আমরা উত্থাপন করেছিলাম যে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা বর্তমানে যাচ্ছি, সেখানে পরীক্ষা, টেস্ট পরীক্ষা একটা চিন্তার বিষয় হয়েছে এই মুহূর্তে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে। সরকারি স্কুলগুলিতে সেভাবে অনলাইন ক্লাস হয়নি। 16 নভেম্বর থেকে স্কুল চালুর পর অফলাইনে নামমাত্র যে পড়াশোনা হয়েছে তাকে পুঁজি করেই টেস্টে বসতে হবে পড়ুয়াদের, এবং সেক্ষেত্রে বিভ্রান্তি বাড়ছে, আশঙ্কাও বাড়ছে শিক্ষা মহলে। 80 নম্বর আর 70 নম্বরগুলোকে এখন কোনগুলো বাদ দিয়ে কেটে 50 বানানো হবে, এই একটা বিরাট বিড়ম্বনার মধ্যে হয়ে গেল। এবং 50 করাটা দরকারটা, প্রয়োজনীয়তাটা ঠিক করে বুঝতে পারলাম না যে কেন এটা করা হলো। যত কম নম্বরের আমি পরীক্ষা নেব বাচ্চারা যেন তত বেশি, তত তাদের মধ্যে কম পড়ার একটা প্রবণতা থেকে যাবে। যদি উচ্চ মাধ্যমিক না হয় তাহলে এই 50 নম্বরের পরীক্ষার উপর ভিত্তি করে আবার সেই 80 নম্বরের নম্বর দিতে হবে। তো এই ব্যাপারগুলো তো জটিলতা ক্রমশ বাড়ছে। টেস্ট এক্সামটা যদি আর কি ফুল হতো আর কি, তাহলে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কেও জানতে পারতো, কারণ সিলেবাস কিছুটা কাটছাট করা হয়েছে, কম বেশি করা হয়েছে, সেটা একটা ম্যাটার। আর করোনার পরে একটা এক্সাম দিয়ে একটা প্রস্তুতিও হয়ে গেল, তারপরে আর কি অ্যানুয়ালে গেলে সেটা বেটার হতো। প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরাও আছে, তাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়নি। আমরা শহরতলিতে যারা, তারা হয়তো শেষ করতে পেরেছি, সমস্যা নেই, কিন্তু টোটাল পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তকে আমাদের স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক হতো 80তেই হতো, আমাদেরও আবার 80তে টেস্ট হতো, তাহলে আমরা বুঝতে পারতাম কীরকম প্যাটার্নটা হবে সেই বুঝে। কোয়েশ্চেন কীরকম হবে সেটুকু তো বোঝা যাচ্ছে না। 80তে গেলে একটা আন্দাজ থাকে যে এরকমভাবে কোয়েশ্চেন হয়ে এসছে, কীরকম বা কোয়েশ্চেন কীরকম আসবে কোর্স চ্যাপ্টার থেকে সেটুকু তো বোঝা যাচ্ছে না, এটা সেইটু চিন্তার ব্যাপার। এ বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কি বলছেন শোনাবো। কোভিডের জন্য শিক্ষা ব্যবস্থাটা ভীষণভাবেই ক্ষতিগ্রস্ত, এটা নিয়ে অস্বীকার করে লাভ নেই। খুব স্বাভাবিকভাবেই একটা বিশাল লার্নিং গ্যাপ হয়েছে, এটা আমাদের মাননীয় সরকারও এটা ভীষণভাবেই সচেতন। আমরা এই নিয়ে মাননীয় সরকার অনেকগুলো মিটিংও করেছেন যে এই লার্নিং গ্যাপটাকে কী করে মিনিমাইজ করা যায়, অ্যাক্সেলারেটেড লার্নিং যেটাকে বলা হয় সেটা কিভাবে করা যেতে পারে। এবং আশা করা যায় অবভিয়াসলি কিছুটা সময় লাগবে, এটা রাতারাতি হবে না। আশা করা যায় কয়েক মাসের মধ্যে যদি আবার কোনো নতুন করে সমস্যা না হয়, আমরা একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসতে পারবো। এখানে একটা বেসিক সমস্যা যদি আমরা দেখি তা হলো অবশ্যই আমাদের এই রাজ্যের শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত তা কিন্তু খুব ভয়ঙ্কর। এই যে তথ্য, আমি এই তথ্যটা আপনাদের অবশ্যই দেখাবো, তারই পাশাপাশি একটুখানি চন্দনবাবু আপনার কাছে জানতে চাইবো যে এই যে বেসিক প্রবলেমটা এখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কতজন পড়ুয়া এবং তার সঙ্গে শিক্ষকের যে সংখ্যাটা সেটা খুবই কম। এক্ষেত্রে কি করে সম্ভব হবে এত কম সময়ের মধ্যে সিলেবাসকে পূরণ করা? তাহলে তো ছেলেমেয়েরা কিছু শিখতেই পারলো না, তাহলে তারা কি করে পরীক্ষা দেবে? সঠিক প্রশ্ন উত্থাপন করেছেন কুণাল। আমাদের এখানে যদি দেখি, আমরা গ্রামাঞ্চলে ইউথস্বস্তি চালু হওয়ার পর এবং তার আগে জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডে গ্রামের পর গ্রামের যে স্কুলগুলো, সেই স্কুলগুলো থেকে শহরমুখী হওয়ার প্রবণতা একটা বেড়েছে। বিশেষ করে করোনা প্যান্ডেমিকের পর থেকে এই প্রবণতা আরো ভয়ঙ্কর হচ্ছে।
সবাই, কেউ গ্রামের দিকে আর আসতে চাইছে না, সবাই শহরমুখী হচ্ছে। আর সেদিকে শিক্ষক নিয়োগটা বন্ধ রয়েছে, প্রায় গত 8-10 বছর কোনো শিক্ষক গ্রামের দিকে সেভাবে নিযুক্ত হননি। ফলত উচ্চ মাধ্যমিকে পড়ানোর মতো শিক্ষক নেই। আমি রাঙাবেলিয়া হাই স্কুল, গোসাবার, বহু প্রাচীন স্কুল এবং ভালো স্কুল, একসময় বিজ্ঞান রমরমিয়ে চলতো, সেই বিজ্ঞান বিভাগ বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে বিজ্ঞানের শিক্ষক নেই। এভাবে প্রায় আপনি দেখবেন, আমাদের কাছে যে তথ্য আছে, মানে অনেক, মানে কত ছাত্র এখন পড়ছে বিজ্ঞান, আগে যেটা 2.5 লাখ 3 লাখ ছাত্রছাত্রী বিজ্ঞান পড়ছে, এটা 50,000 বা তার কাছাকাছি নেমে গেছে। বিজ্ঞান পড়ার খরচার জায়গাটা অত্যন্ত জরুরি এরকম একটা পরিস্থিতিতে তখন কমছে। শুধু তাই নয়, বহু বিষয় শিক্ষক যদি উচ্চ মাধ্যমিকে না থাকেন তাহলে পড়াবে ঠিক ঠিক এই ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে যে জায়গাটা, এই যে টেস্ট পরীক্ষার ব্যাপারটা আপনি কোরআনবাবু আনছিলেন, তখন আমি বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, বলছিলাম সেটা হচ্ছে টেস্টে ধরুন আপনি পরীক্ষা নেবেন, পরিস্থিতি এখনো অনেকটা দূর যেতে হবে। এখন যখন স্বাভাবিক, তখন কেন এটা বলবো যে এই মাসটাই তখন লাগবে একটা ইঙ্গিত। এই ইঙ্গিত দেওয়ার ফলে ছেলে মেয়েদের মধ্যে প্রচন্ড মানসিক চাপ তৈরি হয়েছে, তারা কিভাবে করবে কিভাবে করবে না। 8 দিন ক্লাস হচ্ছে মাত্র 5 নভেম্বর থেকে আজকে 3রা ডিসেম্বর, কতটুকু সময় বা তারা পেয়েছে। আমি এই বিষয়টা একটুখানি আসবো, আমি একটুখানি এই বিষয়টা একটুখানি যেটা জানতে চাইবো সাবির বাবু আপনার কাছ থেকে, যে দেখুন এই ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাগুলো, সেখানে নেটওয়ার্কিং একটা বিশাল প্রবলেম। বহু স্কুল রয়েছে পরিকাঠামো এখনো পর্যন্ত নেই, তারা অনলাইনে ক্লাস করছে, এবং অনলাইনে ক্লাস করার মতন ক্ষমতা কটা ছাত্রছাত্রীরা আছে এবং আমাদের রাজ্যে বিশেষ করে প্রান্তিক জেলার মানুষের, এক্ষেত্রে পরীক্ষা কিভাবে সম্ভব? ঠিক, দেখুন আমরা বারবার যেই কথাটা আলোচনা করছি যে ডিজিটাল মাধ্যমে পড়ানোটা এ রাজ্যে এদেশে সম্ভব নয়। যে ধরনের ডিসপ্যারিটি আছে, যত শতাংশ মানুষের কাছে আছে, এবং তার মধ্যে এই বর্ডার সংলগ্ন এরিয়াতে ডিজিটাল কানেক্টিভিটি, এবং আগে এক দিদিমণি বললেন যে শহরেও নাকি করেছে, কিন্তু প্রতিটির নিজস্ব গবেষণায় দেখা যাচ্ছে মাত্র 40% সরকারি প্রাথমিক স্কুলে পড়ে তারা ইন্টারনেটের ফেসিলিটি নিতে পেরেছে। এবং প্রথমের দিকে খুব উৎসাহ ছিল, ক্রমশ যখন তাদেরকে ডেটা রিচার্জ করতে হচ্ছে, এবং আমরা জানেন যে কি হারে এই গত 1 সপ্তাহে ডেটার চার্জ বেড়েছে। আমি সাবির বাবু এই প্রসঙ্গটা আমি আসবো আপনার কাছে, কিন্তু আমি সেই জায়গাতে দাঁড়িয়ে বলছি যে পরীক্ষাটা কি এই মুহূর্তে তাহলে তারা কি করে দেবে, আমার এটা প্রশ্ন। একদম পরীক্ষা, আমার মনে হয় যে এই প্রতিটা সংকটে না নতুনভাবে আমাদেরকে ভাবতে শেখায়। এই যে পরীক্ষা নিয়ে একটা অবসেশন আমাদের দেশের, এবং পরীক্ষাটাই শেষ কথা, এইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে লার্নিং আমরা কতটা শিখছি, সেই শেখার সুযোগটা এই দিকে কিন্তু আমরা নজর দিইনি। তাই আমি বলছি যে এই করোনাকালে কিন্তু আমাদেরকে অনেকগুলো প্রশ্ন তুলে ধরলো আমাদের সামনে, যে শিক্ষার প্রতি আমাদের যে যতটা আগ্রহী হওয়া উচিত, তার কাঠামোগতভাবে লার্নিংয়ের উপর জোর দেওয়া, এইটা কিন্তু খামতি রয়েছে। এবং যদি কোনো ছাত্র ফেল করে, যদিও 2 বছর পড়াতে পারেনি, কিন্তু তার আগেও ফেল, ড্রপ আউট নানান কারণে হয়, কিন্তু শিক্ষকদেরও একটা ভূমিকা আছে, আমরা কি পড়াচ্ছি, কেমনভাবে পড়াচ্ছি, এইগুলো নিয়ে কিন্তু আমাদেরকে গভীরভাবে ভাবার একটা সময় এসছে। আমরা পরীক্ষার নিয়ে এই যে অবসেশনটা, এইটা আমাদেরকে কাটিয়ে উঠতেই হবে, কেননা পরীক্ষায় শেষ কথা নয়, সে কতটা শিখলো এবং এই শেখাকে কেন্দ্র করে সে কতটা এগোতে পারলো, এইটা নিয়ে কিন্তু একটা আমাদেরকে এই ছবিটা যখন আমরা তুলে ধরছি, একদিকে পরীক্ষার কথা বলছি এবং ইন্টারনেট, সেখানে ইন্টারনেট ব্যবহার করা একটা বড় সমস্যা, অনেকেই সেটা পারে না। কিন্তু যদি আমি আরেকটা বিষয় উত্থাপন করি, যেটা বিরতির পরে এসে আপনাদের সামনে তুলে ধরবো, যে এ রাজ্যেই যদি ধরি যে বহু ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্কুলে এখনো পর্যন্ত যেতেই পারেনি, তারা স্কুলে জানেই না স্কুল জিনিসটা কি। বেসরকারি স্কুলগুলোকে ছেড়ে দিই, যদি সরকারি স্কুলে আসি, যারা শুধুমাত্র সরকারি স্কুলের ভরসায় বসে থাকে সামান্য একটু মিড ডে মিল পাবে বলে, তারা কোথাও শিক্ষা পাচ্ছে না, বাড়িতে বসে রয়েছে, তাদের পড়ানোর কেউ নেই। সেই সব ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে, এবং যেখানে আমরা আলোচনা করছি যে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে করোনা পরিস্থিতিতে বা করোনা পরবর্তী যদি এই মুহূর্তে আমরা যদি দেখি যে এখনও পর্যন্ত স্কুল খুলেছে, সেখানে দাঁড়িয়ে ছেলেমেয়েরা কোথাও জাতীয় শিক্ষানীতির একটা বিষয় সামনে আসছে, যেখানে ইউজিসি কোথাও একটা হয়তো তাদের মানসিকতা এটা কাজ করছে যে অনলাইন এবং অফলাইন এক্ষেত্রে দুক্ষেত্রেই পড়াশোনা হবে, এবং এই ব্লেন্ডেড মোড এটা কতটা আমাদের দেশে সম্ভব, এটা সবচেয়ে বড় প্রশ্ন উঠছে। কারণ সব পড়ুয়ার বাড়িতে মোবাইল নেই, যেখানে আছে সেখানেও সব পড়ুয়া মোবাইল ব্যবহারের সুযোগ পান না।
দেশের গড়ের চেয়েও বাংলার অবস্থা আরও খারাপ। এক্ষেত্রে যে আসারের সমীক্ষায় উঠে আসছে এমনই কিছু দুশ্চিন্তার তথ্য। কেন নয়, 1.5 বছরও বেশি সময় ধরে স্কুলের পড়াশোনা অনলাইনে, এখনও 8ম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছে অনলাইনেই। এমন হাল হলে ছাত্রছাত্রীরা শিখছে কি করে? 1.5 বছরেরও বেশি সময় ধরে অনলাইনে ক্লাস চলছে। সবে স্কুল খুলেছে নবম থেকে দ্বাদশের, বাকিদের ক্লাস এখনও অনলাইনেই। কিন্তু কতজনের হাতে অনলাইনে পড়াশোনা করার মতন মোবাইল আছে জানেন? উদ্বেগের তথ্য অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট অসর 2021-এর সমীক্ষায় দেশের গড়ের চেয়েও পিছিয়ে বাংলা। কেরালে 97.5% বাড়িতে মোবাইল, দেশের গড় 67.6%, বাংলায় 58.4%। সব পড়ুয়ার বাড়িতে মোবাইল নেই। দুশ্চিন্তার তথ্য এখানেই শেষ নয়। যাদের বাড়িতে মোবাইল রয়েছে সেখানেও সেই মোবাইল পড়ার অধিকার নেই সব পড়ুয়ার। এক্ষেত্রেও দেশের গড়ের চেয়ে পিছিয়ে বাংলা। এক্ষেত্রে সংখ্যাটা কেরালে 2.6%, দেশের গড় 26.1%, বাংলায় 46.5%। পড়ুয়াদের হাতে স্টাডি মেটেরিয়াল পৌঁছানোর ক্ষেত্রেও পিছিয়ে বাংলা। কেরালে যেখানে স্টাডি মেটেরিয়াল পৌঁছেছে 74.3%-এর হাতে, দেশের গড় 38.2%, বাংলায় 29.8%। সরকারি স্কুলগুলো যেগুলো একদম শহরের বুকে, সেখানে 100% বিতরণ হয়েছে। হয়তো খুব প্রত্যন্ত জেলায়, গ্রামের দিকে বা খুব প্রত্যন্ত জেলায় যেখানে এই পরিকাঠামোটা নেই, যে অ্যাক্টিভিটি টাস্কটা প্রিন্ট করিয়ে তাদের হাতে পৌঁছে দেবার মতন, সেখানে হয়তো এটা হয়েছে। পড়ার সুযোগ না থাকলে স্কুল ছুটের সমস্যা কি আরও বেড়ে যাবে না? যে বাচ্চারা 20 মাস স্কুলের বাইরে, সেই বাচ্চারা স্বাভাবিকভাবে সেই সময়টা অন্য কিছু না কিছুভাবে কাটিয়েছে। হয় তারা শিশু শ্রমের দিকে চলে গেছে, অথবা হয়তো যে বয়সে বিয়ে হবার নয় বিয়ে হয়ে গেছে, অথবা বাবা মার সাথে কাজে হাত লাগিয়েছে। এই প্রত্যেকটা বিষয়ই খুব ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখা পড়াশোনার পাশাপাশি। সবার স্কুল খোলা ছাড়া সমস্যার আশু সমাধানের সুযোগ কি আদেও আছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এটা হলো বাস্তব ছবি, এটা হলো বাস্তব পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমরা আলোচনা করছি। আমরা একটুখানি এই বিষয়টি নিয়ে আসবো আমি আপনার কাছেই, যে এই যে ছেলেমেয়েগুলো, ছোটো ছোটো ছেলেমেয়েগুলো, তাদের ভবিষ্যৎ তো এখানে দাঁড়িয়ে অন্ধকার। কারণ আমরা যে ছবিটা তুলে ধরছিলাম সেখানে বহু ছেলেমেয়ে যাদের মোবাইল ফোন নেই, সেখানে নেটওয়ার্ক কানেকশন বা ইন্টারনেট তো অনেক দূরের কথা। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই শিক্ষা ব্যবস্থা তাদের ভবিষ্যৎটা কিভাবে দেখছে, মানে কোথায় দাঁড়িয়ে রয়েছে? তাদের মানসিক অবস্থা খুবই সঙ্গীন। তাদেরকে, মানে আমি একজন মনোবিদ হিসেবে, শিক্ষিকা এবং মনোবিদ হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি, যে আমাদের যেহেতু আমরা আরবান স্কুলগুলোর যারা শিক্ষিকা, আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে তাদের সাথে ন্যূনতম যোগাযোগ আমরা রক্ষা করতে পারছি। মানে যখন ইচ্ছা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা তাদের জানাতে পারছি, তাদেরকে বিভিন্ন খবরাখবর দিতে পারছি, স্কুলের বিভিন্ন সংবাদ দিচ্ছি এবং পড়াশোনা করাচ্ছি। সেক্ষেত্রেও সব মেয়েরা কিন্তু সেই সুযোগ পাচ্ছে না। এক্ষেত্রে একটা কথা যেটা আমরা ক্লাস করতে গিয়ে বুঝেছি, আমরা কথায় কথায় বলছি যে অনেকের বাড়িতে মোবাইল নেই, যাদের মোবাইল নেই তারা পাচ্ছে না। কিন্তু এই কথাটাও খুব মানে বড় ভ্রান্তি রয়েছে ভেতরে একটা লুকিয়ে। বাড়িতে মোবাইল আছে মানেই কিন্তু ছাত্রীটা হাতে মোবাইল পাচ্ছে না। কারণ যখন একদম মানে রেস্ট্রিক্টেড লকডাউন ছিল, তারপরে যখন একটু একটু করে খুলছে, তখন বাবা মারা আর্থিক সংকট কাটানোর জন্য বাড়ির বাইরে যাচ্ছেন কাজের জন্য। এবার মোবাইলটি কার? মোবাইলটি বাবার। তখন বাবা সেই মোবাইল নিয়ে কাজের জায়গায় যাচ্ছেন, কারণ তার দরকার আছে। এবার সেই মোবাইল ফেলে রেখে তিনি যেতে পারছেন না। সুতরাং মোবাইল থাকলেও যে সে পরিষেবাটি পাচ্ছে বা স্কুলের সাথে মানে পড়াশোনার জন্য যোগাযোগ মানে রাখতে পারছে পুরো সময়, একটা সুবিধা হচ্ছে যে পড়াগুলো সেখানে স্টোর থাকছে, সে পরে শুনছে। একটা ছোট বাচ্চার পক্ষে এই দিকে এতটা মনোযোগী হয়ে পড়াশোনাটা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, এটা খুবই কঠিন। এই জায়গাতে আমি দেবাশিসদার কাছে একটু আসবো। সঙ্গীন তাদের জন্য। আরো বড় যেটা আমি একজন মনোবিদ হিসেবে বলবো, যে তাদের তারা ভীষণভাবে মানসিক রোগের শিকার হচ্ছে। এটাকে লং হাউল বলে চিহ্নিত করছে বিভিন্ন মনোবিদেরা, যে মানে করোনার সঙ্গে শিশুদের মানসিক রোগের একটা বিস্তর সম্পর্ক বিভিন্ন, মানে এটা একটা বড় ড্যামেজ, যেটা আপনি বারবার বলছেন, এটা একটা বড় ড্যামেজ, যেটাকে আবার এবং নার্ভাসনেস এবং মানে বিভিন্ন রকম ওয়ারি, ইরিটেশন
ইনসোমনিয়া, এইগুলো বেশ, আমি আসছি আপনার কাছে। আমি একটুখানি দেবাশিসদা আপনার কাছে আসি। দেবাশিসদা, যে প্রসঙ্গগুলো আমরা তুলছিলাম সেখানে দাঁড়িয়ে যেমনটা পাপড়িদি বলছিলেন একজন মনোবিদ হিসাবে, যে ঠিকই এই জায়গাটা একটা বড় সমস্যা, কিন্তু এই যে আমরা বারবার বলছি ডিজিটাল ডিভাইড, এই ডিজিটাল ডিভাইড এই সমস্যাটা তো আগামী দিনেও তাহলে চলতে থাকবে। তাহলে বহু ছাত্রছাত্রী যারা তাদের ভবিষ্যৎটা মানে কোথাও অন্ধকার, তাহলে কোথাও কি আমাদের সিস্টেমে গলদ রয়েছে? আমরা কি সেই ভাবনা চিন্তার জায়গা তৈরি করছি না এখনো? তো প্রথম কথা হচ্ছে যে কোভিড পরিস্থিতি তৈরি হওয়ার আগে আইসিটি অ্যাপ্লিকেশন এইভাবে যোগাযোগ করে পড়াশোনা করার কিন্তু কোনো বাধ্যবাধকতার পরিস্থিতি আমাদের সামনে ছিল না। চিন্তার জায়গাটা দুটো জায়গা থেকে ভাবতে হবে। প্রথম কথা হচ্ছে 20 মাসে আমরা বাধ্য হয়ে যে প্রযুক্তিকে গ্রহণ করে যোগাযোগ রক্ষার চেষ্টা করলাম, এটাকে পড়াশোনা বলা যাবে না। খুব সোজা সাপটা আগে বলে নেওয়া দরকার যে এটা এই কথাটাকে বলে তার ঠকবাজি হয়ে যাবে। এটা যেটা চলছে সেটা কোনো রকম একটা যোগাযোগ রক্ষা করে ছেলে মেয়েদের সাথে করার চেষ্টা করা হচ্ছে, এবং তাতে আসলে একটা বড় অংশ ছেলে মেয়ের সাথে যোগাযোগ করা যাচ্ছে না, প্রতিটি সার্ভে থেকে সেটা উঠে আসছে। এবার যেটুকু যোগাযোগ করা যাচ্ছে তার মাধ্যমে যে ঠিক প্রকৃত অর্থে পঠন পাঠনকে নিশ্চিত করা যাচ্ছে সেটা কখনোই নয়। গুণমান থেকে শুরু করে পরিমাণগত জায়গা থেকে শুরু করে সবকিছু, এটা একটা যোগাযোগ রাখার চেষ্টা মাত্র। কিন্তু যেটা চিন্তার জায়গা, আরো চিন্তার জায়গা, যে ধরো আজকেও হোক 6 মাস পর হোক, আস্তে আস্তে করে কিন্তু আমরা একটা স্বাভাবিক জায়গায় ফিরে আসবো। পৃথিবীর সমস্ত মানুষ করজোরে এটাই প্রার্থনা করছে, এই প্রত্যাশা করছে। যদিও একটা থ্রেট ফ্যাক্টর আমরা এই মুহূর্তে আবারও নতুন করে লক্ষ্য করছি। এই অবস্থায় যখন এই নর্মালসিটা ফিরে আসবে, আর যেদিন থেকে কোভিড পরিস্থিতি তৈরি হয়েছিল, এই সময়কালটা সারা পৃথিবীর ইতিহাসে নির্দিষ্টভাবে একটা সময়কাল হিসেবে থাকবে, যে সময়কালে পঠন মতে কিন্তু চূড়ান্ত, এবং এটা কখনো কম্পেনসেট, এটা আমি আসি দেবাশিসদা, একটুখানি ইন্টারনেটের সমস্যা হচ্ছে সম্ভবত, আমি আপনার কাছে আসবো। এখানে যেমন একটা জিনিস আমরা তুলে ধরলাম যে ডিজিটাল ডিভাইড রয়েছে, এরই পাশাপাশি কিন্তু এক্ষেত্রে পরিকাঠামো একটা বড় সমস্যা। স্কুল তো বটেই, দীর্ঘ অতিমারির আবহ কিন্তু ধাক্কা খেয়েছে উচ্চশিক্ষা ক্ষেত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সমন্তক দাস এ বিষয়ে কি বলছেন একটু শুনবো। 20 মাস ধরে একটা প্রতিষ্ঠান যদি বন্ধ থাকে, তার যে ক্ষতিটা যা হয় সেটা অকল্পনীয়। মানে চেয়ার টেবিল, ক্লাসরুম থেকে শুরু করে ল্যাব, যন্ত্রপাতি সব কিছু নষ্ট হয়ে যায়। ইনফ্রাস্ট্রাকচার, বাড়ি ভেঙে গেছে, উই ধরে গেছে, দামি দামি কোটি কোটি টাকার যন্ত্রপাতি সেগুলো অকেজো হয়ে গেছে। আমি মনে করি যে ভারতীয় শিক্ষা ব্যবস্থা বা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোনোদিনই সেই রকমভাবে সমৃদ্ধ ছিল না। হয়তো হাতে গোনা যে এরকম কয়েকটা প্রাইভেট স্কুলের সেই রিসোর্স আছে, কিন্তু প্রচুর প্রাইভেট স্কুল, তাদের মধ্যে প্রচুর নামী প্রাইভেট স্কুল আছে যারা কিন্তু অল্পের ওপর তারা চালিয়েছে। চন্দনবাবু এই বিষয়ে কি বলবেন? আমি আসছি একটুখানি, আমি সামির বাবুর কাছে এই প্রশ্নটা নিয়ে আসছি। এইটা আমি আগেও বলেছি যে পরিকাঠামোগতভাবে আমাদেরকে কিন্তু কোভিডের আগেরও যে ব্যবস্থা ছিল সেখানে কিন্তু যথেষ্ট অবহেলা করা হয়েছে বলে মনে হয়। আপনারা যদি দেখেন যে মোট জিডিপির কত শতাংশ শিক্ষাক্ষেত্রে ব্যবহার হয়, সেটা 2% কাছাকাছি। যদি আমাদের প্রমিস অনেক বেশি ছিল, যেটা অন্তত 5% জিডিপির এতে হবে। শিক্ষা ছাড়া আমরা অন্য ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে যত ইনভেস্ট করতে পারি, আমরা শিক্ষাক্ষেত্রে এই ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আমরা একেবারেই কম দেখতে পাচ্ছি। তো সুতরাং এই কোভিড আমাদেরকে শিক্ষা দিল যে যে শিক্ষার ক্ষেত্রে আমাদের যে বিনিয়োগটা, এইটা আসলে দেশের সার্বিক কল্যাণের জন্য, উন্নয়নের জন্য, এক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট অবহেলা করেছি বলে আজকে আমাদেরকে ভুগতে হচ্ছে। যেমন আপনারা দেখবেন যে শিক্ষকদের অসম বন্টন যেমন একটি প্রশ্ন, এছাড়া আছে যে ওভারক্রাউডেড স্কুল, একদিকে একজন অনেক টিচার, ছাত্র সংখ্যা কম, অন্যদিকে যেই জেলাগুলোর কথা আমরা আগে আলোচনা, হ্যাঁ, যে অনুপাত, সুতরাং ওভারক্রাউডেড স্কুলও একটা প্রবলেম। এবং কলকাতার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে কর্পোরেশন স্কুলে কোনো ছাত্র নেই অথচ টিচার আছে। এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগে নজর দিইনি। আমাদের এই যে শিক্ষার প্রতি অবহেলা এবং একটা এক ধরনের, আপনার কথার প্রসঙ্গ ধরে একটুখানি চন্দনবাবুর কাছে আসি, সংক্ষেপে আমাকে বিরতিতে যেতে হবে। যে কথা বলছেন সাবির বাবু, চন্দনবাবু, যে শিক্ষা খাতে যে বরাদ্দ দরকার ছিল সেই পরিমাণ বরাদ্দ নেই, এতদিন আমরা বুঝতে পারিনি, যেন তেনভাবে চলছিল, কিন্তু আজকে কোভিড পরিস্থিতি সেটা একেবারে প্রকাশের সামনে নিয়ে এসছে। একেবারে প্রফেসর যাদবপুর ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যে কথা বলছিলেন,
ওই যে ডেপ্রিসিয়েশন হয় একটা বিল্ডিং এর, এবং তার জন্য যে মূল্য নির্ধারণ করে, মানে উই লেগে গেছে, লাইব্রেরি নষ্ট হয়েছে, বহু ঝড়ে বন্যায় তলিয়ে গেছে, মাত্র 70-80 হাজার টাকা, তাও বিডিওকে দিয়ে কাজ করাতে গিয়ে বিডিও সাহেব 18% জিএসটি কেটে আবার কন্ট্রাক্টর তার মুনাফা নিয়ে যেটুকু যাওয়ার কথা তা পৌঁছায়নি। বিফোর রিওপেনিং অফ স্কুল এটাকে এনশিওর করার কথা ছিল যে ইনফ্রাস্ট্রাকচারকে আগে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে, সেটা আনানো যায়নি সারা রাজ্য জুড়ে এই অবস্থা। কিন্তু এটাকে কে রিপোর্টিং করবে? সেই রিপোর্টিং এর জায়গাগুলো মানে থেমে রয়ে গেছে। এই জায়গা থেকে আমরা বলবো যে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার ছিল এই মুহূর্তে দাঁড়িয়ে নেই, তার মধ্য থেকে যে ম্যান পাওয়ার দরকার, তার টিচার স্ট্রেংথ, সেটা আমাদের অনুকূলে নেই। তারপরে একটা পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা এত তারিখের মধ্যে মাস্ট নিতে হবে, সেগুলো স্কুলগুলোর উপর ছাড়া যেতে পারতো। এখন পরীক্ষা সেই মার্চ মাসে, তার আগে রেজিস্ট্রেশন হয়ে আছে, অ্যাডমিট কার্ড জেনারেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি বলছেন যে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক তৈরি না করেই সেক্ষেত্রে একটা বাড়তি চাপ আপনাদের উপরও পড়েছে এবং ছাত্রছাত্রীরাও সেটা ফেস করছে। আমি খুব সংক্ষেপে যাব বিরতির আগে। দেবাশিস দা কিছু বলতে চাইছিলেন? আমি একটা কথা এখানে বলবো, আমরা তো শুধুমাত্র এক্সিস্টিং প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু যেটা ইম্পর্টেন্ট এই সময় যে করণীয় কি, করণীয় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে তাদেরকে যে কাজটা করতে হবে, যে একেবারেই যুক্তির বাইরে বেরিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে যে পেট্রোল প্রোডাক্টকে কেন্দ্র করে একটা লুট চললো, তাতে প্রচুর লক্ষ কোটি টাকা আয় হয়েছে। আজকে শিক্ষাক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ বারবার প্রমিস থাকা সত্ত্বেও, কথা ওঠা সত্ত্বেও যে জিডিপি 6%, ওটাকে নিশ্চিত করতে হবে। এবং কোভিড পরিস্থিতিতে স্কুল পরিকাঠামো, কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং তার প্রয়োজনীয় যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলোতে সাপোর্ট দিতে। আপনার কি কোথাও মনে হয় যে সিলেবাস নিয়েও চিন্তা ভাবনা করা উচিত, পুনর্বিবেচনা উচিত? একেবারে কন্টেন্ট পার্ট নিয়ে তো এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটা চিন্তা অবশ্যই একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত। কিন্তু এই কোভিড পরিস্থিতির কারণে রাজ্য কেন্দ্র সরকারকে একটা বিশেষ উদ্যোগ, একটা বিশেষ বিনিয়োগ করতে হবে। আমি আসবো, বুঝতে পেরেছি এক্ষেত্রে রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়তো কোথাও আমরা পেছনে ছেড়ে চলে আসছি এবং বারবার সেটা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে সমস্যা হিসাবে। আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে। যেমনটা আপনাদের বলছিলাম যে লেখাপড়ায় কতটা ধাক্কা, একটি রিপোর্ট আপনাদের এই মুহূর্তে দেখাবো। সেখানে দেখা যাচ্ছে যে গ্রামে ক্লাস 3 থেকে 5-এর 42% পড়ুয়া কোনো শব্দ পড়তে পারছে না। ক্লাস 6 থেকে 8-এর পড়ুয়াদের মধ্যে ওই হার 16%। শহরে ক্লাস 3 থেকে 5-এর 35% পড়ুয়া শব্দ পড়তে পারছে না। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কতটা কঠিন সমস্যার মধ্যে রয়েছে। আপনারা সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে বুঝতে পারছেন যে ছেলে মেয়েদের এই মুহূর্তে লেখাপড়া তারা ভুলে গিয়েছে। আমরা একটুখানি শুনবো যে এই বিষয়ে কি বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য। কোভিড পূর্ববর্তী পরিস্থিতিতেও কিন্তু আমাদের দেশে যে ধরনের বৈষম্য আছে, সেটা ধর্মের ভিত্তিতে হতে পারে, বর্ণের ভিত্তিতে হতে পারে, শ্রেণীর ভিত্তিতে হতে পারে, লিঙ্গের ভিত্তিতে হতে পারে, সেগুলো অতিক্রম করার একটা মোটামুটি গণতান্ত্রিক একটা পদ্ধতি, উপায় ছিল আমাদের শিক্ষা ব্যবস্থা। সেটা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে প্রযোজ্য। সব এখন জগাখিচুড়ি হয়ে গেছে। আমাদের কাছে এরকমও খবর এসছে যে যারা ওই বিভিন্ন সরকারি, পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পে যারা সাইকেল পেয়েছিল, তারা সাইকেল বিক্রি করে দিতে বাধ্য হয়েছে খাওয়ার জন্য। ফলে সংকট প্রভূত এবং সর্বব্যাপী। আমি শুধু দেবাশিসদের কাছে যাই। দেবাশিসদা, আমরা একটা রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কথা বলছি, কিন্তু ধরুন সমাজে আমাদের কি কোনো দায়িত্ব নেই? যারা ভবিষ্যতে টিচার হওয়ার কথা ভাবছেন তাদের কি কোনো দায়িত্ব নেই? বহু ছেলে মেয়ে যারা পড়াশোনা করতে পারছেন না, শিক্ষক নেই, স্কুল নেই, তাহলে সেটা দেখো, আমাদের রাজ্যে স্কুল শিক্ষার যে শিক্ষক হওয়ার ব্যাপারটা অনেকটাই মানে একটা দূরের কোনো মামলার কোনো বিষয় হয়ে রয়েছে। আমি সেই কারণে এই দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ হচ্ছে না, এবং কেন হচ্ছে না তার চারে জানি। এর সাথে কোভিড পরিস্থিতি, পোস্ট কোভিড সংকট কিছু নেই, সেটা খুব দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে চলছে। কিন্তু আমি এর বাইরে বেরিয়ে যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে মানে দুটো মাত্র কথা হচ্ছে, বিভিন্ন গবেষণা হবে এবং তার থেকে তথ্য বেরিয়ে আসবে যে কোভিড পরিস্থিতির ফলে কি পরিমাণ ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থা থেকে ছুট হয়ে গেছে, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয়। কিন্তু এটা একটা বেরিয়ে আসবে। কিন্তু
এর থেকেও আরো বড় চিন্তার ব্যাপার হচ্ছে যে নয়া শিক্ষানীতি 2020 বলে যে শিক্ষানীতি এই মুহূর্তে ভারতবর্ষে প্রয়োগ করবার পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই পরিস্থিতিতে কিন্তু কোভিডের কথা বলা হচ্ছে আইসিটি অ্যাপ্লিকেশনের কথা। এই যে আইসিটি অ্যাপ্লিকেশন এই গত 20 মাসে হওয়ার পর আমরা কি চারা তৈরি হতে পারে লক্ষ্য করলাম। আসবো দেবাশিস, আমাদের সময় খুব কম, আমাকে একটু সংক্ষেপে সভায় যেতে হবে। চন্দনবাবু, কোথাও কি ব্যক্তিগত উদ্যোগগুলো এই মুহূর্তে দরকার? ছেলেমেয়েরা লেখাপড়া ভুলে যাচ্ছে, সেখানে শিক্ষকদেরও তো এগিয়ে আসা উচিত সমাজের বিভিন্ন শ্রেণীর। একেবারে আপনার সঙ্গে 100% একমত হয়ে বলবো। যেমন আমরা গত শনিবারে অভিভাবক শিক্ষক সভায় তাদের যে সমস্যাগুলো যখন আমাদের সামনে এলো, যে বাচ্চারা ফ্রি ফায়ারিং এ কি সব গেম খেলছে এবং সেকেন্ড বয় সে তার মাও শিক্ষিকা, তাকে সে কন্ট্রোল করতে পারছেন না, তিনি কন্ট্রোল করতে পারছেন না, তখন আমরা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি একটুখানি আপনার কাছে সংক্ষেপে আসবো যে এই মুহূর্তে আমাদের সমাজের দায়িত্ব অনেক। একদম সমাজ মানে আমরা সবটাই শুধু শিক্ষক শিক্ষিকার উপর চাপিয়ে দিলে তো চলবে না। শিক্ষক শিক্ষিকারা তো নিচ্ছেন, নেবেন এবং নিতে হবেই, তাদেরই প্রধান দায়িত্ব। এছাড়াও যাদের ওপর এটা দায়িত্ব সেটা হচ্ছে বাবা মা, অভিভাবকদের। এটা আমরা বারবার মিটিং ডাকছি, আমরা তাদের বোঝাচ্ছি যে কতখানি প্রয়োজন শিক্ষার এবং আমরা কতটা অসহায় হয়ে ওদের স্কুলে আনতে পারছি না সরকারি নির্দেশ মতো এরকম একটা মানে অতিমারির কালে। তো সেই জায়গাটা থেকে অভিভাবকদেরও বেশ লক্ষ্য রাখতে হবে সন্তানদের ওপর। আমরা তো ওদের সরাসরি পাচ্ছি না। এবং যেটা সবচেয়ে বড় যে শিক্ষা কিন্তু অনলাইনে যেভাবে হচ্ছে সেটা একবারে যেমন বন্ধ করে দেওয়াও যাবে না, যেহেতু সামনের মানে ভবিষ্যৎটা আমাদের পুরোপুরি টেকনোলজি নির্ভর। কিন্তু বিশেষ করে স্কুল শিক্ষাটা কিন্তু কখনোই অনলাইন বেসড হতে পারে না পুরোপুরি। তাহলে কিন্তু সেই আমি একটু সংক্ষেপে যাবো। সাবির বাবু, বহু এনজিও বহু যুগ ধরে বহু কাজ করে আসছে, কিন্তু এই যে কঠিন সময়, এক্ষেত্রে তাদের কি ভূমিকা অনেক বড় নয়? অসংখ্য উদাহরণ। হ্যাঁ, সমাজের যে দায়িত্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটা উদাহরণ দেবো যে এই যে প্রাথমিক ছেলেমেয়েরা পড়ায় ভুলে গেছে, সাঁতরাগাছির কাছে একটি কমিউনিটি বেসড কলেজ, দিনিয়াত মোয়াল্লিম বা আরও অসংখ্য সংগঠন আছে যারা পড়ার আনন্দে বলে একটি অনুষ্ঠান করছে, যে বাচ্চাদের কাছে আমরা খোলা জায়গায় বই বিছিয়ে দিয়ে পড়ার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য কিছু ছাত্রছাত্রী যুবক মিলে তাদের নিচেদের ক্লাসের ছেলেমেয়েদেরকে পড়াচ্ছে। এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আমি মনে করেছি। এরকম অনেক শিক্ষক খোলা আকাশের নিচে শুধুমাত্র পড়ার আনন্দে পড়ানো, খানিক অঙ্ক শেখানো, এইগুলো কিন্তু থেমে থাকতে পারে না। এনজিও টিচাররা যদি স্কুলের কাছে থাকে, তারা প্রকৃতির শিক্ষা, প্রকৃতির কাছ থেকে যে শিক্ষা নিতে পারবে, এইগুলো কিন্তু। সাবির বাবু, একেবারে আপনার কথা ধরেই এখানে অনুষ্ঠানটা শেষ করব যে ঠিকই তো, যারা ধরুন ভবিষ্যতে শিক্ষক হওয়ার কথা ভাবছেন, এখনো চাকরি পাননি, কিন্তু আপনার দায়িত্বটা কোথাও হয়তো এখান থেকেই শুরু হচ্ছে। আপনার এলাকায়, আপনার পাড়ায় সেই দুস্থ ছেলে মেয়েটি যে এখনো পর্যন্ত স্কুলের মুখ দেখেনি, পড়াশুনো সঠিকভাবে কি জানেই না, তাকে পড়ানোর বা তাকে শেখানোর পথটা কোথাও কি শুরু করা যেতে পারে না? বা যেমন এনজিও বা যে সকল শিক্ষকরা রয়েছেন যাদের গুরুদায়িত্ব এই মুহূর্তে, কোথাও কি আমরা সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থা রাজ্য সরকার কেন্দ্র সরকারের পাশাপাশি একটা দায়িত্ব নিতে পারি না, একজনের বা দুজনের? কোথাও কি এভাবে এই করোনা পরিস্থিতির মধ্যে নতুন শিক্ষার পাঠ শুরু হতে পারে না? শুধুই কি পরীক্ষা, শুধুই কি মূল্যায়ন, শিক্ষাকে কি আমরা হারিয়ে ফেলছি না? আগামী দিনে এই চিন্তাভাবনাটা আমাদেরই তৈরি করতে হবে। ওয়ার্ল্ড বেঙ্গল থিংস টুডে এখানে শেষ করছি। আপনারা সঙ্গে ছিলেন, আমাদের অতিথিদেরও ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন TV9 বাংলা, প্রথম থেকেই প্রথম।